বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা বাসায় আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো অর্গানিক কেমিস্ট্রির বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও তার ওরিয়েন্টেশন। বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও তার ওরিয়েন্টেশন। এই পয়েন্টে প্রথমেই আছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ ও বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ যে সমস্ত পরমাণু বা মূলক বেনজিন চক্রে উপস্থিত থেকে নিজের ইলেকট্রন চক্রের দিকে ঠেলে দেয়, ফলে বেনজিন বলয় সক্রিয় হয়, তাদেরকে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বলা হয়। এখন বেনজিন কিসের জন্য সক্রিয় হয়? লেখা আছে বেনজিন বলয় সক্রিয় হয়। বেনজিন বলয় মূলত প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য সক্রিয় হয়। কেন? এই যে গ্রুপ সমূহ রয়েছে তারা তাদের নিজের ইলেকট্রন চক্রের দিকে ঠেলে দিবে, ফলে চক্রের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। যেমন অ্যালকোহলীয় গ্রুপ, এর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল চক্রের দিকে ঠেলে দেয়, ফলে চক্র সক্রিয় হয়। এখানেও নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, এর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এটা ইলেকট্রন দানকারী গ্রুপ, অর্থাৎ বন্ধন রচনাকারী ইলেকট্রন চক্রের দিকে ঠেলে দেবে, ফলে চক্র সক্রিয় হবে। এই জন্য এদেরকে মূলত বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। এদেরকে কি বলা হয়? বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। খ নম্বর, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। যে সমস্ত পরমাণু বা মূলক বেনজিন চক্রে উপস্থিত থেকে চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, ফলে চক্র নিষ্ক্রিয় হয়, তাদেরকে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলে। আচ্ছা, চক্র নিষ্ক্রিয় হয় কিভাবে? যখন চক্র থেকে ইলেকট্রন টেনে নেবে, ফলে চক্রের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাবে, ফলে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে চক্রের সক্রিয়তা হ্রাস পাবে। এই মূলকগুলিকে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। নাইট্রো মূলক, সালফোনিক অ্যাসিড মূলক, অ্যালডিহাইড মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, সায়ানাইড মূলক ইত্যাদি, এদের মধ্যে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন নেই। এরা চক্র থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, ফলে চক্র নিষ্ক্রিয় হবে। এই জন্য এদেরকে মূলত নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়। অর্থপ্যারা নির্দেশক মূলক। অর্থপ্যারা নির্দেশক মূলক যে সমস্ত পরমাণু বা মূলক বেনজিন চক্রে উপস্থিত থেকে দ্বিতীয় প্রতিস্থাপক গ্রুপকে তার অবস্থানের সাপেক্ষে অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশের নির্দেশ করে বা প্রবেশের ক্ষেত্র সৃষ্টি করে, তাদেরকে অর্থপ্যারা নির্দেশক মূলক বলে। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক সমূহই মূলত অর্থপ্যারা নির্দেশক মূলক। যেমন যদি বেনজিন চক্রে মিথাইল মূলক যুক্ত থাকে, এর নাম টলুইন। আমরা এর আগে বেনজিনের 5টি প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছি, যেমন ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন। এই 5টি বিক্রিয়া হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। সেটা কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রোফাইল দ্বারা বেনজিনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়। কিন্তু এখানে টলুইন, এই মিথাইল মূলক বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, চক্রের দিকে ইলেকট্রন ঠেলে দিয়েছে, ফলে চক্র সক্রিয় হয়েছে। এই টলুইনের সেই 5টি প্রতিস্থাপন বিক্রিয়া করা হলে দ্বিতীয় প্রতিস্থাপক সমূহ এই মিথাইল মূলক এর সাপেক্ষে এই অর্থ অবস্থানে প্রবেশ করবে, না মিড অবস্থানে প্রবেশ করবে, না প্যারা অবস্থানে প্রবেশ করবে, সে এই গ্রুপ বেনজিন চক্রে যে উপস্থিত রয়েছে সেই নির্দেশ করবে। এই জন্য এদেরকে বেনজিন বলয় অর্থাৎ সক্রিয়কারী গ্রুপ বা অর্থপ্যারা নির্দেশক মূলক বলা হয়। যেমন এই টলুইন এর সাথে
যদি আমরা সেই 5টি প্রতিস্থাপন বিক্রিয়া করি, দ্বিতীয় প্রতিস্থাপক সমূহ এই মিথাইল মূলক নির্দেশ করে যে আমার সাপেক্ষে এই অর্থ অবস্থানে এবং এই প্যারা অবস্থানে প্রবেশ করো। কেন? এই মিথাইল মূলক চক্রে ইলেকট্রন দেয় এবং রেজোনেন্স এর কারণে চক্রের মধ্যে এই দুই অবস্থান অর্থ অবস্থান ও এই অবস্থান প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। এই জন্য দ্বিতীয় প্রতিস্থাপক গ্রুপ এই অর্থ অবস্থান ও প্যারা অবস্থানে প্রবেশ করে। এই জন্য এদেরকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বা অর্থ প্যারা নির্দেশক মূলক। যেমন আমি যদি টলুইন এর নাইট্রেশন করি বা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন যাই করি না কেন, দুইটি করে যৌগ উৎপন্ন হবে। একটি উৎপন্ন হবে, একটি প্রবেশ করবে এই অর্থ অবস্থানে, আরেকটি প্রবেশ করবে এই প্যারা অবস্থানে, মিড অবস্থানে সহজেই প্রবেশ করবে না। এই জন্য এই সমস্ত গ্রুপকে আমরা অর্থ প্যারা নির্দেশক মূলক বলি। আমরা বেনজেনের 5টা প্রতিস্থাপন বিক্রিয়া করেছি, তাহলে এটা যদি বেনজিন চক্র উপস্থিত থাকে এটার নাম হয় ফেনল, তাহলে ফেনলের 5টা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা পারবো। এটা বেনজিন চক্র উপস্থিত থাকলে এটার নাম ফেনাইল এমিন অথবা এমিলিন, তার 5টা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এটা চক্র উপস্থিত থাকলে নাম ক্লোরোবেনজিন, এরও 5টা বিক্রিয়া অর্থাৎ হয়ে যায়। বিক্রিয়া সমূহ একই রকম হয়। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি যে টলুইন এর নাইট্রেশন বিক্রিয়া হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে টলুইনের বিক্রিয়া হয়। নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পরস্পর বিক্রিয়া করে প্রথমে ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়নের সৃষ্টি হয়। এই নাইট্রোনিয়াম আয়ন এই চক্রের কোথায় প্রবেশ করবে? এই অর্থ অবস্থানে, না মিড অবস্থানে, না প্যারা অবস্থানে, তা নির্দেশ করবে মিথাইল মূলক। এই মিথাইল মূলককে এই জন্য বলা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক মূলক। তখন নাইট্রো মূলক এই মিথাইল মূলকের সাপেক্ষে অর্থ অবস্থানে প্রবেশ করবে, উৎপন্ন হবে অর্থ নাইট্রো টলুইন। আর একটা যৌগ উৎপন্ন হবে এই মিথাইল মূলকের সাপেক্ষে প্যারা অবস্থানে, এটা এখানে নাইট্রো মূলক প্রবেশ করবে, এটাকে বলা হয় প্যারা নাইট্রো টলুইন। প্যারা নাইট্রো টলুইন এটার নাম হচ্ছে অর্থ নাইট্রো টলুইন, এটার নাম হচ্ছে প্যারা নাইট্রো টলুইন। তাহলে এই টলুইন এই মিথাইল মূলকের কারণে চক্রের মধ্যে ইলেকট্রন এসে রেজোনেন্সের মাধ্যমে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন এর ঘনত্ব বৃদ্ধি করে। রেজোনেন্সের মাধ্যমে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। তোমাদেরকে দেখাচ্ছি যে রেজোনেন্স দেখানো হবে। এই অর্থ অবস্থানে ডেল মাইনাসের সৃষ্টি হয়, এই অর্থ অবস্থানে ডেল মাইনাসের সৃষ্টি হয়, এর সাপেক্ষে এটাও কিন্তু অর্থ অবস্থান। আর এই মিথাইল মূলকের সাপেক্ষে এটা প্যারা অবস্থান, এই প্যারা অবস্থানেও ডেল মাইনাস অর্থাৎ আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। আর নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মধ্যে পরস্পর বিক্রিয়া হলে এই নাইট্রোনিয়াম আয়নের সৃষ্টি হয়। এই নাইট্রোনিয়াম আয়নটি ইলেকট্রন আকর্ষী বিকারক। এই জন্য চক্রে গিয়ে দেখবে দুই অর্থ অবস্থানের মধ্যে যে কোনো এক অর্থ অবস্থানের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে নিজে ওই জায়গায় বসে এবং প্যারা অবস্থানের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে নিজে বসে। তাহলে এটাই হচ্ছে টলুইনের নাইট্রেশন বিক্রিয়া। তেমনিভাবে টলুইনের আর বাকি 4টি বিক্রিয়া অর্থাৎ ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন যদি করা হয় তাহলে অ্যালকাইল মূলক এই জায়গায় প্রবেশ করবে, এই জায়গায় প্রবেশ করবে অ্যালকাইল মূলক যদি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করা হয়। অ্যাসাইলেশন করা হলে অ্যাসাইল মূলক এই দুই জায়গাতে প্রবেশ করবে, অর্থাৎ হ্যালোজেনেশন করা হলে হ্যালোজেন মূলক এই দুই জায়গাতেই প্রবেশ করবে। এই জন্য এই গ্রুপটাকে বলা হচ্ছে
অর্থ প্যারা নির্দেশক মূলক। তেমনিভাবে আমরা যদি একটি যৌগের 5টি প্রতিস্থাপন বিক্রিয়া শিখি, তাহলে এই বেঞ্জিন চক্রে যদি এমিন গ্রুপ উপস্থিত থাকে তখন তার নাম হয় এনিলিন। এনিলিনেরও 5টা প্রতিস্থাপন বিক্রিয়া একই রকম হবে। যদি বেঞ্জিন চক্রে ক্লোরিন থাকে তার নাম হয় ক্লোরোবেঞ্জিন, তারও প্রতিস্থাপন বিক্রিয়া একই রকম হবে। অর্থাৎ আমরা একটি প্রক্রিয়া সম্পন্ন করলে এইরকম যতগুলো বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ অর্থাৎ অর্থ প্যারা নির্দেশক মূলক আছে তারা যদি চক্রে যুক্ত থাকে তখন যে সমস্ত অ্যারোমেটিক যৌগ হবে সেই সমস্ত অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়ার সমূহ মোটামুটি একই রকম হবে, কিছু ব্যতিক্রম রয়েছে। যদি আমরা ফেনল এর বেঞ্জিন চক্রের সাথে ওয়েজ গ্রুপ যুক্ত থাকলে এর নাম ফেনল বা ফিনাইল অ্যালকোহল। এটাকে যদি আমরা নাইট্রেশন বিক্রিয়া করি তাহলে অর্থ নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনল উৎপন্ন হবে। একই ক্রিয়া এখানেও সংঘটিত হয়। তাহলে এটা বেঞ্জিন বলয় সক্রিয়কারী গ্রুপ, চক্রের দিকে ইলেকট্রন ঠেলে দেবে। রেজোনেন্সের কারণে চক্রের 2 অর্থ অবস্থান ও 1 প্যারা অবস্থান এই ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে, ফলে নাইট্রোমূলক সেই ইলেকট্রন সমৃদ্ধ জায়গাকে আক্রমণ করবে এবং হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে শেষ উৎপাদ অর্থাৎ অর্থ নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনল উৎপন্ন করবে। তাহলে এখন দেখা যাক যে কিভাবে এই হাইড্রক্সিল গ্রুপ অর্থাৎ অ্যালকোহলিক গ্রুপ চক্রকে ইলেকট্রন দেয় এবং চক্রের কোন জায়গাতে ইলেকট্রন সমৃদ্ধ থাকে সেটা এখন আমরা রেজোনেন্স কাঠামোর মাধ্যমে দেখব। আমরা তাহলে ফেনলের রেজোনেন্স কাঠামোটা দেখানো হল। এখন কথা, রেজোনেন্স কি বা অনুরণন কি? ইংলিশে বলা হয় রেজোনেন্স, বাংলায় বলা হয় অনুরণন কি। তার সঙ্গে আমি বলতেছি, পরমাণু সমূহের অবস্থান অপরিবর্তিত রেখে পাই ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে একাধিক সমশক্তি সম্পন্ন গঠন কাঠামো সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় রেজোনেন্স বা অনুরণন। তাহলে দেখো, চক্রের মধ্যে যেখানে যে পরমাণু রয়েছে সেখানে সেটাই থাকবে, কোনো একক বন্ধনের পরিবর্তন হবে না, শুধু দ্বিবন্ধনের পরিবর্তন হবে। দেখো, এটা 1 নম্বর কাঠামো আর 5 নম্বর কাঠামো। 1 নম্বর কাঠামোতে দ্বিবন্ধনটা যে যে জায়গায় আছে, 5 নম্বর কাঠামোতে দ্বিবন্ধনটা চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে একাধিক গঠন কাঠামো সৃষ্টি হয়েছে। এই পুরো ক্রিয়াটাকে বলা হয় রেজোনেন্স বা অনুরণন। এবার আসি যে ফিনাইল অ্যালকোহল বা ফেনলের যে অর্থ প্যারা নির্দেশকমূলক ওএইচ গ্রুপ আছে, সেই ওএইচ গ্রুপ কিভাবে বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধি করে অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে সেটা আমরা দেখব। প্রথম ধাপে অক্সিজেন পরমাণুতে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। এই 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রনের মধ্যে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন চক্রের দিকে ঠেলে দিবে, এটাকে বলা হয় ধনাত্মক মেসোমারিক ফল। তাহলে এই OH গ্রুপ তো লাফ দিয়ে চক্রের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা এই 2 ইলেকট্রনের মাঝখান থেকে অ্যারো চিহ্ন শুরু করব। অক্সিজেন ও কার্বনের মধ্যে যে একক বন্ধন আছে, এই বন্ধনের মাঝখানে এসে অ্যারো চিহ্নটা শেষ হবে। তাহলে এটা দ্বারা বোঝানো হচ্ছে পরবর্তী ধাপে এই ইলেকট্রন জোড়া বা যুগল দ্বারা কার্বন ও অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধনের সৃষ্টি হবে। দেখো, পরবর্তী ধাপে তাই আছে, কিন্তু সরাসরি অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন দেয় না, মূলত চক্রের মধ্যে 1টি ইলেকট্রন প্রবেশ করে। তাহলে যখনই ইলেকট্রন দিতে যাবে, এই কার্বন পরমাণু বলবে যে আমার অষ্টক পূর্ণ আছে, আমার কোনো ফাঁকা অরবিটাল না থাকায় আমার ইলেকট্রন পার্শ্ববর্তী কার্বনকে দিয়ে ফাঁকা করতে হবে। এই জন্য এখানে নিয়ম হচ্ছে দ্বিবন্ধনের মাঝখান থেকে অ্যারো চিহ্ন শুরু, এই কর্নারে এসে পতিত হয়। তাহলে এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে অক্সিজেন ও কার্বনের মধ্যে দ্বিবন্ধনের সৃষ্টি হয়, আর এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে
পাই ইলেকট্রনটি এই কার্বনে এসে সঞ্চিত হয়। পরবর্তী ধাপে দেখো, অক্সিজেন ও কার্বনের মধ্যে এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা একটি পাই বন্ধনের সৃষ্টি হয়েছে। অপরদিকে কার্বনের পাই বন্ধনের ইলেকট্রন পার্শ্ববর্তী কার্বন অর্থাৎ এই অর্থ কার্বনে ইলেকট্রন সমৃদ্ধ হয়েছে। পরবর্তীতে যাব, এই ইলেকট্রন দ্বয় দ্বারা এখানে একক বন্ধনের ওপর দ্বিবন্ধনের সৃষ্টি হবে, পাই ইলেকট্রন এখানে চলে যাবে। দেখো পরবর্তী ধাপে এখানে দ্বিবন্ধন হলো, পাই ইলেকট্রন এখানে আসলো। একই রকম এই ইলেকট্রন জোড়া দ্বারা এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে আর দ্বিবন্ধনের ইলেকট্রন এখানে যাবে। তাই হয়েছে এখানে দ্বিবন্ধনের সৃষ্টি হয়েছে, ইলেকট্রন জোড়া এই আবার অর্থ অবস্থানে গেছে। লাস্ট ধাপে এই দুই ইলেকট্রন দ্বারা এখানে দ্বিবন্ধন হবে আর অক্সিজেন পরমাণু যে ইলেকট্রন দিয়েছিল সেই ইলেকট্রন আবার ঘুরে নেবে, ফলে অক্সিজেন ইলেকট্রন সমৃদ্ধ হলো। তাহলে এখন দেখো, এই 1 থেকে 5 নম্বর কাঠামোর মধ্যে 1 ও 5 নম্বর কাঠামোতে শুধুমাত্র দ্বিবন্ধনের স্থানের পরিবর্তন হয়েছে। অপরদিকে 2 থেকে 4 অর্থাৎ 2, 3, 4 এই তিনটি কাঠামো দেখি। 2 নম্বর কাঠামোতে অর্থ অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধ আছে, 3 নম্বর কাঠামোতে প্যারা অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধ আছে, আবার 4 নম্বর কাঠামোতে অর্থ অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধ রয়েছে। এই জন্য এই 3 কাঠামো বা আমরা 5 কাঠামোর অনুরণন বা হাইব্রিড কাঠামো হিসেবে যদি এটাকে দেখানো হয়, তাহলে আমরা দেখতে পাই 2 অর্থ অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধ। এই জন্য ওই জায়গা সমূহের মধ্যে ডেল মাইনাস অর্থাৎ আংশিক ঋণাত্মক চার্জ দেখিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যখনই এই ফেনল এর প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তখন প্রতিস্থাপক গ্রুপ সমূহ 2 অর্থ অবস্থানের এক অর্থ অবস্থানে প্রবেশ করবে এবং এই প্যারা অবস্থানে প্রবেশ করবে। এই জন্য এই ফেনলের OH গ্রুপকে অর্থ প্যারা নির্দেশক মূলক বলা হয়। একই রকম ভাবে যদি আমরা OH গ্রুপকে সরে দিয়ে এখানে NH2 মূলক বসাই অর্থাৎ ফিনাইল এমিন বা এনিলিন, তখন তারও রেজোনেন্স একই রকম হবে। তেমনি ক্লোরিন পরমাণুকে বসালে হবে ক্লোরোবেনজিন, তারও রেজোনেন্স একই রকম হবে। মিথাইল মূলককে বসালে হবে টলুইন, তারও রেজোনেন্স একই রকম হবে। অর্থাৎ যতগুলো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ আছে অর্থাৎ অর্থ প্যারা নির্দেশক মূলক আছে, তাদের রেজোনেন্স একই রকম। শুধুমাত্র এই গ্রুপ সমূহকে আমরা চেঞ্জ করে অন্য পরমাণু বা মূলক বসালেই হবে। এখানে আমরা বইয়ে দেখব অর্থ প্যারা নির্দেশক মূলক মূলত 15টির মতো আছে। তাহলে একটি মূলক যুক্ত থাকলে আমরা 5টা বিক্রিয়ার মেকানিজম জানি, তেমনি 15টি মূলক যুক্ত থাকলে 15টি যৌগ উৎপন্ন হবে। প্রত্যেক যৌগের 5টি করে বিক্রিয়া যদি জানা থাকে, তাহলে আমরা এই পয়েন্ট দ্বারা 75টা বিক্রিয়া করতে পারবো। তাহলে আমাদের হলো অর্থ প্যারা নির্দেশক মূলক। এখন আমরা দেখব মেটা নির্দেশক মূলক। মেটা নির্দেশক মূলক যে সমস্ত পরমাণু বা মূলক বেনজিন চক্রে উপস্থিত থেকে দ্বিতীয় প্রতিস্থাপক গ্রুপকে তার সাপেক্ষে মেটা অবস্থানে প্রবেশের ক্ষেত্র সৃষ্টি করে বা প্রবেশের নির্দেশ করে, তাদেরকে মেটা নির্দেশক মূলক বলা হয়। তাহলে আমরা এর আগে দেখেছি বেনজিন বলয় নিষ্ক্রিয় গ্রুপ সমূহই মূলত মেটা নির্দেশক মূলক, অর্থাৎ বেনজিন চক্রের সাথে নাইট্রো মূলক যুক্ত থাকলে নাইট্রোবেনজিন, এলডিহাইড গ্রুপ যুক্ত থাকলে বেনজালডিহাইড, অ্যাসিড গ্রুপ যুক্ত থাকলে বেনজোইক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত থাকলে বেনজিন সালফোনিক অ্যাসিড, সায়ানাইড গ্রুপ যুক্ত থাকলে ফিনাইল সায়ানাইড, এরাই মূলত মেটা নির্দেশক মূলক। অর্থাৎ আমরা যে 5টি প্রতিস্থাপন বিক্রিয়া জানি, এদের ক্ষেত্রে সেই 5টি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো হলে মূলত একটি করে যৌগ উৎপন্ন হবে, সেই তারাই হবে, অর্থাৎ যে যৌগটা উৎপন্ন হবে সেটা হলো
মেটা যৌগ অর্থাৎ বেনজিন চক্রের এদের সাপেক্ষে মেটা অবস্থানে প্রবেশ করবে। আমি উদাহরণ দেখাবো, উদাহরণটা দেখে নাও। যদি বেনজিন চক্রের সাথে অ্যাসিড গ্রুপ যুক্ত থাকে উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডের আমরা 5টা প্রতিস্থাপন বিক্রিয়া একই রকম দেখতে পাই। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে বেনজোইক অ্যাসিডের সাথে ক্লোরিনের বিক্রিয়া, বেনজোইক অ্যাসিডের সাথে ক্লোরিনের বিক্রিয়াটা হ্যালোজেনেশন, অর্থাৎ ক্লোরিন পরমাণু প্রবেশ করবে। এবং কোথায় প্রবেশ করবে? এই অ্যাসিড গ্রুপ নির্দেশ করবে যে দ্বিতীয় প্রতিস্থাপক গ্রুপটি এর সাপেক্ষে অর্থ অবস্থান, পরের অবস্থানটাকে বলা হয় মেটা অবস্থান, মেটা অবস্থানে প্রবেশ করবে। মেটা অবস্থান দেখো একটি, তাহলে এটা অর্থ অবস্থান, এটা মেটা অবস্থান। অনুরূপভাবে উল্টো পাশে এটা অর্থ অবস্থান, এটা মেটা অবস্থান। মেটা অবস্থান দুটা থাকলেও প্রতিস্থাপক গ্রুপ একটিতে প্রবেশ করবে। তাহলে এই ক্ষেত্রটা কে সৃষ্টি করবে? এই অ্যাসিড গ্রুপ এই ক্ষেত্রটা সৃষ্টি করবে। যে এই কারণে এদেরকে বলা হয় মেটা নির্দেশক মূলক। তার মানে যদি আমরা এটাকে হ্যালোজেনেশন করি তাহলে উৎপন্ন হবে মেটা ক্লোরো বেনজোইক অ্যাসিড, মেটা ক্লোরো বেনজোইক অ্যাসিড। যদি আমরা ফেডেলক্রাফট অ্যালকাইলেশন করি তাহলে অ্যালকাইল মূলকটা এই জায়গাতে প্রবেশ করবে, মেটা মিথাইল, তখন হবে অ্যালকাইলেশন করলে অ্যালকাইল মূলক প্রবেশ করবে, তখন হবে মেটা মিথাইল বেনজোইক অ্যাসিড। তাহলে আমরা 5টা প্রতিস্থাপন বিক্রিয়া করা হলে এই প্রতিস্থাপক গ্রুপ সমূহ এদের সাপেক্ষে মেটা অবস্থানে প্রবেশ করায় এদেরকে বলা হয় মেটা নির্দেশকমূলক, এদেরকে বলা হয় মেটা নির্দেশকমূলক। তাহলে যদি বেনজিন চক্রের সাথে নাইট্রো গ্রুপ যুক্ত থাকে নাইট্রোবেনজেন, নাইট্রোবেনজেনের 5টা বিক্রিয়া আমরা পারবো। এলডিহাইড গ্রুপ যুক্ত থাকলে হবে বেনজালডিহাইড, তার 5টা বিক্রিয়া একই রকম। অ্যাসিড গ্রুপ থাকলে হবে বেনজোইক অ্যাসিড, তারও 5টা বিক্রিয়া একই রকম। অর্থাৎ এখানে যে কোনো গ্রুপই থাকুক না কেন তাদের প্রতিস্থাপন বিক্রিয়া সমূহ একই রকম হবে। এখন কেন এটা হয়, এটার কারণ আমরা রেজোনেন্স দ্বারা ব্যাখ্যা করতে পারবো। তাহলে রেজোনেন্স দ্বারা ব্যাখ্যা করার আগে দেখি এরা মূলত বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। বলা হয়েছে এরা চক্র থেকে ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে একটু আগে আমরা দেখলাম যদি চক্রে ইলেকট্রন দেওয়া হয় তাহলে চক্রের অর্থ ও প্যারা অবস্থানে সেই ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। এবার আসে যদি চক্র থেকে নেওয়া হয় ইলেকট্রন তাহলে ঠিক ওই অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়, ওই অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়। তখন ওই অর্থ ও আমি এখানে দেখিয়েছি বেনজোইক অ্যাসিড এই দুই অর্থ অবস্থানে ডেল প্লাস, এই প্যারা অবস্থানে ডেল প্লাস, কিন্তু মেটা অবস্থানে ডেল প্লাস নেই। মূলত ব্যাপারটি পাত্রের মতো, যদি পাত্রে পানি ঢালা হয় পাত্রে গিয়ে পানি সঞ্চিত হয়, আর যদি পানিকে নেওয়া হয় পাত্র থেকে পানি নেওয়া হবে। তেমনি এর আগে ছিল ইলেকট্রন দানকারী গ্রুপ, তখন ইলেকট্রন চক্রে প্রবেশ করেছিল, অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন সমৃদ্ধি হয়েছিল, সেই জায়গায় ডেল মাইনাসের সৃষ্টি হয়েছে। আর এবার বেনজিন বলে নিষ্ক্রিয়কারী চক্র থেকে ইলেকট্রন টেনে নেবে। যখনই চক্র থেকে ইলেকট্রন টেনে নেবে তখন চক্রের এই গ্রুপের সাপেক্ষে দুই অর্থ অবস্থান ও এক প্যারা অবস্থান ইলেকট্রনের ঘাটতি হবে। তাহলে দুই অর্থ অবস্থান ও এক প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হবে। তাহলে ইলেকট্রনের ঘাটতি হলে সেই জায়গাতে আমরা ডেল প্লাস লিখব। কিন্তু যখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ হ্যালোজেনেশনে হোক, অ্যালকাইলেশনে হোক বা অ্যাসাইলেশনে হোক, যখন প্রতিস্থাপন বিক্রিয়া করে আমরা জানি প্রতিস্থাপন বিক্রিয়া সমূহ 3 ধাপে হয়। প্রথম ধাপে হয় ইলেকট্রন আকস্মিক বিকারকের সৃষ্টি, তেমনি এখানে যে বা ইলেকট্রোফাইলের সৃষ্টি। এখানে যে ইলেকট্রোফাইল অর্থাৎ হ্যালোজেনিয়াম আয়ন, ক্লোরিনিয়াম আয়নের সৃষ্টি হয়। এই ক্লোরিনিয়াম আয়নটা মূলত ইলেকট্রন আকস্মিক বিকারক। তখন সে চক্রে যাবে, দেখবে কোন জায়গাতে ইলেকট্রন বেশি আছে, এই দুই অর্থ অবস্থান ও প্যারা অবস্থানকে সে বিকর্ষণ করবে, কারণ এও পজিটিভ চার্জ এরাও পজিটিভ চার্জ।
তাহলে এর জন্য মেটা অবস্থানে নিরপেক্ষ অর্থাৎ মেটা অবস্থানে তুলনামূলকভাবে এদের থেকে ইলেকট্রন বেশি আছে মেটা অবস্থানে। আমি আবার বলছি, তুলনামূলকভাবে দুই অর্থ অবস্থান ও প্যারা অবস্থানের চেয়ে মেটা অবস্থান নিরপেক্ষ, মেটা অবস্থানে ইলেকট্রন বেশি। এই জন্য এই দ্বিতীয় প্রতিস্থাপক অর্থাৎ ক্লোরাইড আয়ন মেটা অবস্থানে প্রবেশ করবে, তাহলে উৎপন্ন হবে মেটা ক্লোরো বেনজোইক অ্যাসিড। তেমনি সবগুলোর ক্ষেত্রে যে প্রতিস্থাপক সমূহ প্রবেশ করবে তারা তাদের সাপেক্ষে মেটা অবস্থানে প্রবেশ করবে। এই জন্য এদেরকে মেটা নির্দেশকমূলক বলা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে ফোনে বা মেসেঞ্জারে বা ফেসবুকে যোগাযোগ করবা। যথাসাধ্য আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাসমূহ সমাধান করার জন্য। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ।